একটা পার্টি অনুষ্ঠানে নাচগান করতে হবে বলে ৫ জন ছেলে আমাকে একটি পার্টি অনুষ্ঠানে নিয়ে গেল। সেখানে আমি গিয়ে দেখলাম পার্টি অনুষ্ঠান তো দূরের কথা, সেখানে কিছুই নেই। তারপর তারা আমাকে একটি রুমে বসতে দিল। কিছুক্ষণ পর তারা আমার সাথে এমন কিছু করল যা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি গল্পটি শুনে তোমরা অনেক মজা পাবে। গল্পটি শোনার পূর্বে বন্ধুরা, তোমাদের আমার ছোট একটা অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। হ্যালো বন্ধুরা, আমার নাম মনিকা, আর আমার বয়স তখন মাত্র ২২ বছর। আমি গ্র্যাজুয়েশন করেছিলাম, কিন্তু আজকাল স্নাতক কিছুই নয়। বিয়ে করার পরও মানুষ ডিগ্রি হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এটা সঠিক ধারণা আমি তখনই বুঝতে পারি যখন আমি চাকরি খুঁজতে বের হলাম। প্রতিটি কোম্পানির সামনে তরুণ তরুণীদের একটা বিশাল লাইন। এমতাবস্থায় আমার মতো একটা মেয়ে কোথায় চাকরি পাবে যার না আছে কোনো অভিজ্ঞতা, না আছে বড় কোনো ডিগ্রি? কিন্তু একটা চাকরি এই মুহূর্তে আমার খুব প্রয়োজন ছিল, কারণ বাবার মৃত্যুতে আমাদের শিরদাঁড়া ভেঙে গিয়েছিল। বাড়িতে বাবাই একমাত্র উপার্জনকারী ছিলেন, আর আমরা ৩ বোন অবিবাহিত ছিলাম। আমার বড় বোন শিক্ষিত ছিল না, তাই রোজগারের দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। আমি যখন বাড়ি থেকে বের হলাম তখন আমি বুঝতে পারলাম বাইরের জগৎটা কত কঠিন। এখন বুঝতে পারলাম বাবা কত কষ্ট করে আমাদের মুখে খাবার তুলে দিতেন। বাবার প্রতি আমার সবসময় রাগ হতো যে তিনি আমাদের ইচ্ছা পূরণ করেন না। আমার আগে মন খারাপ হয়ে যেত, তবুও তিনি আমাকে খুব আদর করে বলতেন, মা, চিন্তা করিস না, একদিন তোর ভাগ্য ফিরবে। কিন্তু সেদিন আর এল না। একদিন বাবা ঘুমের মধ্যে মারা গেলেন। যখন সকালে আমরা বুঝতে পারলাম যে বাবা আর আমাদের মধ্যে নেই, তখন আমরা বুঝতে পেরেছিলাম যে বাবা আমাদের জন্য কতটা জরুরি ছিলেন। অন্তত তিনি আমাদের লোকের কুদৃষ্টি থেকে রক্ষা করতেন, আর খাবারের মতো মৌলিক জিনিস থেকে বঞ্চিত ছিলাম না। বাবার মৃত্যুর পর কয়েকদিন পর্যন্ত আমাদের প্রতিবেশী ও পরিবারের সদস্যরা আমাদের সাহায্য করেছিল, কিন্তু ধীরে ধীরে সবাই যার যার জীবনে ব্যস্ত হয়ে পড়ল। আজকের যুগে খাওয়াতে পারে আমি চাকরির খোঁজে বাড়ি থেকে বেরোতে বাধ্য হয়েছিলাম, এবং আমি বুঝতে পেরেছিলাম যে বাইরের জগৎ নারীদের জন্য কতটা কঠিন। আমি কোনো কোম্পানিতে চাকরি পাইনি। প্রতিটি কোম্পানির বাইরে হাজার হাজার যুবক দাঁড়িয়ে আছে। তারপর আমি বাধ্য হয়ে একটি প্রাইভেট স্কুলে একটি চাকরির জন্য গেলাম। সেখানের অবস্থা আরও খারাপ। অর্ধেক দিনের বেশি কাজ করার পরিবর্তে মাসে মাত্র ৬,০০০ টাকা পাওয়া যেত। সংসার খরচ এই সব টাকা লেগে যেত। এতেও স্কুলের মালিক আমাকে আমার অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করলে আমি চুপ হয়ে যেতাম, অনেক খোঁজাখুঁজি করেও। তারপর একদিন হঠাৎ স্কুলের মালিক আমাকে চাকরি থেকে বের করে দেয়। এখন আমি কি করব বুঝে উঠতে পারছি না। অনেক খোঁজাখুঁজি করেও কোনো কাজ পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পর আমার এক বন্ধুর ভাইয়ের মাধ্যমে আমি একটি পিৎজা হাউসে ওয়েটারের চাকরি পাই, যেখানে সারাক্ষণ পুরুষ মানুষের ভিড় লেগেই থাকত। সেখানে তারা আমাকে একটা কালো রঙের কোট দেয়। প্রতিদিন সেটি পরে আমাকে ডিউটিতে যেতে হবে, যার উপরে পিৎজা হাউসের নাম লেখা ছিল। পরের দিন থেকেই আমাকে কাজের জন্য ডাকা হয়েছিল। পিৎজা হাউসের মালিক ওয়াটারের নামে একটি আধুনিক মেয়ে চেয়েছিলেন। মেয়েটিকে দেখতে যাতে অনেক সুন্দরী হয়, যার কাঁধে চোট চুল ছড়িয়ে থাকবে, এবং সে যেন অনেক মেকআপ করে ডাইনিং হলে দাঁড়িয়ে থাকে। তাদের সমস্ত শর্ত মেনে আমি ইউনিফর্মটি আমার ব্যাগে রেখে বাড়ি ফিরে এলাম। আমি তখনও ঠিক করতে পারিনি যে আমি এই কাজটা করতে চাই কিনা, কারণ এটা আমার জন্য খুব কঠিন কাজ। বাবা থাকতে আমাকে কখনো প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতে হয়নি। আর এত আটোসাটো পোশাক পরে এত মানুষের মধ্যে পিৎজা হাউসে দাঁড়িয়ে থাকাটা আমার জন্য খুবই অস্বস্তিকর কাজ ছিল। কিন্তু ভাবার প্রয়োজন একজন মানুষকে সবকিছু করতে বাধ্য করে।
আমি যখন সেখান থেকে বাড়ি ফিরে আসি তখন আমার মা দরজার দিকে উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে তার চোখে জল চলে আসলো। আমি আমার মাকে জিজ্ঞেস করলাম যে, মা তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? তখন মা কাঁদতে শুরু করে বলল, মা, কারেন্টের মিটারের লোকেরা এসে আমাদের মিটারের লাইন কেটে দিয়ে গেছে। মায়ের কথা শুনে আমার হৃদয় কেঁপে উঠল। এখন খুব গরম, কারণ ছাড়া বেঁচে থাকা খুব কঠিন। কিন্তু গত 2 মাস ধরে আমরা বিল দিতে পারিনি। সম্ভবত সে কারণেই আমাদের মিটারের লাইনটা কেটে দিয়েছে। মায়ের চোখের জল আমাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করে। আমি মাকে বললাম, মা, আমি একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়েছি। কাল থেকে আমার জন। মা আমার মাথায় হাত রেখে বললেন, এখন তুই আমাদের ভরসা। আর তোকেই তোর 2 বোনের বিয়ের ব্যবস্থা করতে হবে। মা আমার কাছে একটি ভারী দায়িত্ব দিয়ে দিলেন। আমি ভাবছিলাম কিভাবে আমি দায়িত্ব পালন করব, কিন্তু আমাকে এই দায়িত্ব পালন করতে হবে। মা জিজ্ঞেস করেছিলেন আমি কোথায় চাকরি পেয়েছি, কিন্তু আমি তাকে বলতে চাইনি আমি কোথায় চাকরি পেয়েছি। তাই আমি মাকে বললাম যে আমি একটি বড় কোম্পানিতে একটি ভালো পোস্টে চাকরি পেয়েছি। আমার কাজের সময় ছিল বিকাল 3টা থেকে রাত 1-1টা পর্যন্ত। আমি অনেক কষ্টে মাকে এই কথাটা বলেছিলাম আমার চাকরির সময় জেনে। মা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন যে এটা কোনো কোম্পানি যেখানে বিকেল 3টায় তাকে কাজে ডাকে। আমি মিথ্যা বলেছিলাম যে এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, এখানে 24 ঘন্টা কাজ চলে। এই সময়ে আমাদের টাকার এত প্রয়োজন ছিল যে তিনি আমাকে প্রশ্ন করার পরিবর্তে আমার মা আমাকে প্রচুর আশীর্বাদ করলেন। পরের দিন দুপুর 2টায় পিৎজা হাউসের জন্য বেরিয়ে পড়লাম। আমি কি জানতাম এখান থেকেই আমার ভাগ্য আমাকে কোথায় নিয়ে যাবে। পিৎজা হাউসে আসার পর ইউনিফর্ম চেঞ্জ করেছিলাম। ম্যানেজার আমাকে পিৎজা হাউসের দরজায় কাছেই দাস ঘুরিয়ে বললেন, আজ তোমার প্রথম দিন, তাই তুমি ভিতরে আসা যাওয়া সবাইকে সম্মানের সাথে স্বাগত জানাবে। তারপরে আমার দিকে তাকিয়ে সে রেগে বলল, এটা কি রকম হলো? তুমি মেকআপ করে আসলে না কেন? আমি বললাম, সরিষার। তারপর ম্যানেজার আমাকে বলল, তুমি 10 মিনিটের ভিতরে করে আসবে। যাও যাও, তাড়াতাড়ি যাও। ম্যানেজারের কথা শুনে আমি টেনশনে পড়ে গেলাম, কারণ আমার মেকআপ ছিল না। সেখানে উপস্থিত আরেকটি মেয়ে তার মেকআপ নিয়ে এসে আমার মুখে খুব দ্রুত মেকআপ করে দিল, এবং তারপরে আমি যখন আয়নায় নিজেকে দেখলাম আমি অবাক হয়ে গেলাম। আমি জানতাম না যে আমি এত সুন্দর। আমার গায়ের রং ফর্সা, কিন্তু একটু মেকআপ করার পর আমি পুরোপুরি উজ্জ্বল হয়ে উঠলাম। আয়নায় নিজেকে দেখছিলাম। তখন মেয়েটি বলতে শুরু করল যে এই পিৎজা কোম্পানির মালিক তোমাকে শুধু তোমার সৌন্দর্যের জন্যই তোমাকে এখানে রেখেছে, নইলে কাজ করার জন্য তো অনেক লোক আছে। আমি তখন জানতে পারলাম যে আমি আমার যোগ্যতার জন্য নয়, আমার সৌন্দর্যের কারণেই কাজটি পেয়েছি। কাজের প্রথম দিনটি আমার জন্য খুব কষ্টের ছিল। আমি 3টা থেকে দরজায় দাঁড়িয়ে আছি। এখানে আসা নারী পুরুষদের স্বাগত জানাচ্ছি। মহিলাদের সংখ্যা খুবই কম, বেশিরভাগ পুরুষরাই এখানে আসত। শেষের দিকে আমার পায়ে খুব লাগছিল। তারপর প্রথম দিন ছুটি শেষে বাসে ধাক্কা খেতে খেতে রাত 1-2টার দিকে বাড়িতে পৌঁছালাম। মা জেগে আমার জন্য অপেক্ষা করছিল। আমি মায়ের সাথে বসে খাবার খেয়ে তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়লাম। আমি বাবাকে খুব মিস করছি। একটু সামান্য বিষয় নিয়ে আমি বাবার সাথে রাগারাগি করতাম, তারপরেও বাবা মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত। রাতে খাওয়া দাওয়া করে আমি পায়ের ব্যথায় ছটফট করতে করতে বুঝতেই পারিনি কখন যে ঘুমিয়ে পড়েছি। পরের দিন আবার 2টার দিকে বাসা থেকে বের হলাম। আজ আমাকে দরজার কাছে দাঁড় না করিয়ে অর্ডার নেওয়ার কাজটি দেওয়া হয়েছিল। এই কাজটা আমার কাছে প্রথমে
কিছুটা সহজ মনে হয়েছিল, কিন্তু কিছু সময় পর বুঝেছিলাম এই কাজটা মোটেও সহজ নয়। আমি যার কাছে অর্ডার নিতে যেতাম, প্রায় পুরুষরাই আমার দিকে হা করে তাকিয়ে থাকত, আর আমাকে এটা সেটা জিজ্ঞেস করত আর হাসত, এবং জবাবে আমাকেও হাসতে হতো, কারণ এটাই এখানে কাজের নিয়ম। তারা ইচ্ছাকৃতভাবে অর্ডার দিতে অনেক সময় নিত। মাঝে মাঝে অর্ডার দেওয়ার সময় আমার এত কাছে আসত যে তখন আমার খুব খারাপ লাগত। এখন আমি ভালোই বুঝতে পারছি যে এই পিৎজা হাউসটি ওয়েটারের কারণে চলত, কারণ এখানে প্রায় সবগুলো ওয়েটার সুন্দরী সুন্দরী মেয়ে, যে কারণে এখানে বেশিরভাগ পুরুষই আসত শুধুমাত্র মেয়েদের জন্য। এভাবেই চলছিল আমার চাকরি। আমি সেখানে খুব ভালোই ছিলাম। এভাবে চলতে চলতে আমার চাকরির প্রায় 1 মাস হয়ে গেল। সেই 1 মাসে অনেক কিছু ঘটে, যা আমার জন্য খুবই অদ্ভুত ছিল। পুরুষদের অর্ডার দেওয়ার অজুহাতে কাছে আসা এবং ডবল মিনিং যুক্ত শব্দ ব্যবহার করা। কিন্তু এই চাকরির সবচেয়ে ভালো জিনিস হল বেতন ছাড়াও এই 1 মাসে প্রচুর টিপসের টাকা জোগাড় হয়েছিল। সেই টাকায় আমি বিদ্যুতের বিল মেটাতে ব্যবহার করি। ধীরে ধীরে পিৎজা হাউসের পরিবেশে অভ্যস্ত হয়ে পড়ি চাকরি করতে করতে। এরই মাঝে আমি একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করতাম। প্রতিদিন সন্ধ্যায় 5 জন ছেলে পিৎজা খেতে আসত কোনার টেবিলে বসতে। সেই টেবিলটা ছিল আমার ভাগে। আমি প্রতিদিন তাদের কাছে অর্ডার নিতে যেতাম। তারা 5 জনই 20 থেকে 22 বছর বয়সী, যারা আমার দিকে গভীর দৃষ্টিতে তাকাত। আজও যখন আমি তাদের কাছে অর্ডার নিতে গেলাম, তাদের একজন জিজ্ঞেস করে, তুমি এখানে বাধ্য হয়ে কাজ করো তাই না? আমি হ্যাঁ বলে দিলাম। সে সাথে সাথে তার কার্ডটি বের করে আমার সামনে রেখে বলল, তোমাকে খুব ভদ্র মেয়ে বলে মনে হচ্ছে। যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে দয়া করে আমাকে স্মরণ করিও। আশা করি উপকার পাবেন। আমি কিছু না ভেবেই কার্ডটি তুলে আমার কোটের পকেটে রাখলাম। আমি যখন কার্ডটি নিলাম, সে তখন একটা মুচকি হাসি দিল। আমি জানতাম না যে এই হাসির ভিতরে এক অদ্ভুত ব্যাপার লুকিয়ে আছে। এই হাসির ভিতরে আমার জীবনের সবচেয়ে কঠিন সময় আসবে। তারপর এভাবে বেশ কিছুদিন ছেলেগুলো আসতে থাকল। প্রতিদিন আমি তাদের অর্ডার নিতে যেতাম। তাদের একজন আমাকে মাঝে মাঝে বলতো, তুমি কত সুন্দর, সত্যিই তুমি একটি ভালো মেয়ে। একটু একটু করে কথা বলতে বলতে তাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেল। এভাবে দেখতে দেখতে 2য় মাসও পার হয়ে গেলাম। একদিন চাকুরি থেকে বাড়ি ফেরার পর মা আমাকে বলল যে, মা মনিকা, তোর বড় দিদির একটা ভালো সম্বন্ধ এসেছে। তারপর বড়দিকে দেখে অনেক পছন্দ করেছে, আর তারা তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলতে চাচ্ছে। মায়ের কথা শুনে আমি টেনশনে পড়ে গেলাম, কারণ সবেমাত্র আমি বাড়ির খরচ বহন করেছি। বিয়ের দায়িত্বের কথা ভাবতেও পারিনি। মা বলতে শুরু করেন, মা মনিকা, তোর কোম্পানি থেকে লোন নিয়ে, অনেক বড় কোম্পানি, লাখ টাকা লোন পেলেও তোর দিদির বিয়ে ভালোভাবে হয়ে যাবে। আমার বড় দিদি 26 বছর বয়সী এবং মাতাকে নিয়ে খুব টেনশনে ছিলেন। এখন আমি কিভাবে মাকে বলবো যে আমি পিৎজা হাউসে ছোট একটা চাকরি করি? আমি কিভাবে লাখ টাকা জোগাড় করব? তাই আমি মায়ের কথার কোনো রিপ্লাই দেয়নি। কিন্তু মায়ের চোখে আমার প্রতি আশার আলো স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমার মা নিশ্চিত ছিলেন যে আমি কোম্পানি থেকে লোন পাব। আর আমি ভাবছিলাম, আমার মিথ্যা আমাকে কিভাবে ফাঁসিয়ে দিয়েছে। পরের দিন আমি কাজের সময় সারাক্ষণ টেনশনে ছিলাম, যেটি আমার সাথে কাজ করা মেয়েটি লক্ষ্য করেছিল। সে আমাকে বলল, মনিকা, তোমার খুব মন খারাপ মনে হচ্ছে। তারপর আমি তাকে বলে দিলাম, পরে দীপা, আমার খুব মন খারাপ, কারণ মা বলেছে আমার বড় দিদির বিয়ে দিতে হবে, আর এর সমস্ত দায়ভার আমার উপর। কারণ আমার তো বাবা নেই, কোনো ভাইও নেই, কিন্তু আমার কাছে এত টাকা নেই। আমার কথা শুনে সে বলল, তাহলে এত খরচ করার কি দরকার? কোনোরকমভাবে বিয়ে দিয়ে দাও। ওর কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। ও ঠিকই তো বলেছে, এত বড় করার কি দরকার? বাড়িতে এসে মাকে পরামর্শ দিলাম।
দিদিকে সাধারণভাবে বিয়ে দিয়ে দাও। কিন্তু আমার কথা শুনে মা বলতে শুরু করলেন যে আমাদের অবস্থার কথা সবাই জানে না। ছেলের পরিবার আগে থেকেই যৌতুকের একটা লম্বা লিস্ট ধরিয়ে দিয়েছে। আর এখন যদি তোর দিদিকে খালি হাতে বিদায় দেয়, তাহলে ওর শ্বশুর বাড়ির লোকেরা সারা জীবন ওকে কথা শোনাতে থাকবে। মায়ের কথা শুনে আমি রেগে গিয়ে বললাম, দিদির এমন জায়গায় বিয়ে দেওয়ার কি দরকার? আমার কথা শুনে মা রেগে গিয়ে বললেন, অনেক কষ্টে একটা ভালো সম্বন্ধ এসেছে, তাতেও তুই দোষ খুঁজছিস। আজ যদি তোর বাবা বেঁচে থাকতে, তাহলে এসব নিয়ে আমাকে ভাবতে হতো না। যে কোনো উপায়ে তিনি মেয়ের বিয়ের টাকা জোগাড় করতেন। মায়ের চোখে জল দেখে মনে খুব কষ্ট পেলাম। তিনি তো ঠিকই বলেছেন, বাবা বেঁচে থাকলে কোনো না কোনোভাবে টাকা জোগাড় করতেন। আমি মাকে ধরে কথা দিলাম যে আমি তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করে দেব। আমি নিজেও জানতাম না এত টাকা কোথায় পাব আমি। বাবার ছায়া সত্যি সন্তানের জন্য বড় আশীর্বাদ। তারা নিজের জীবনের ঝুঁকি নিয়েও সন্তানকে জীবনের সব সুখ দেয়। আমার পক্ষে বাবার জায়গা নেওয়া খুব কঠিন ছিল। এভাবে টেনশন এই দিনগুলো কেটে যাচ্ছিল। পিৎজা হাউসের ম্যানেজারের সাথে থাকার কথা বলেছিলাম, কিন্তু আমার কথা শুনে তিনি এমনভাবে আমার দিকে তাকালেন যে আমি নিজেই খুব হতবাক হলাম। কোথায় পাবো আমি এত টাকা বুঝে উঠতে পারছিলাম না। আর এদিকে প্রতিদিন ওই 5 জন ছেলে একসাথে আমাদের পিৎজা হাউসে পিৎজা খেতে আসত। একদিন পিৎজা খেতে এসে দেখল যে আমার মন খুব খারাপ। তারপর একটি ছেলে আমাকে জিজ্ঞেস করল, এই যে মনিকা ম্যাডাম, আপনার কি খুব মন খারাপ? আমি বললাম, জি ভাইয়া, আমার মন খুব খারাপ। তখন একটি ছেলে আমাকে জিজ্ঞেস করল, ম্যাডাম কেন আপনার মন খারাপ একটু জানতে পারি? তখন আমি আমার বোনের বিয়ের এত টাকা লাগবে, মানে আমি আমার সমস্ত বিষয় তার কাছে বিস্তারিত বললাম। তারপর ওই 5 জন ছেলের মধ্যে একটি ছেলে আমাকে বলল, আমি তোমার সমস্যাটা বুঝতে পেরেছি, কিন্তু এখানে টাকা পয়সার ব্যাপার তো। আচ্ছা যাই হোক, তুমি কোনো চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। কিছুক্ষণ পর ওই 5 জন ছেলের মধ্যে থেকে আর একটি ছেলে আমাকে বলল, মনিকা তুমি যদি কিছু না মনে করো, তাহলে তোমাকে আমি একটি কথা বলতে চাই। তোমার তো ইমিডিয়েটলি 1 লাখ টাকা প্রয়োজন, তাই না? তো আমি তোমার জন্য একটা বিষয় চিন্তা করেছি। তুমি যদি একটি কাজ করো তাহলে একদিন এই তুমি 1 লাখ টাকা পাবে। আমি বললাম, কি কাজ ভাই? তখন ওই ছেলেটি বলল, তোমাকে বেশি কিছু করতে হবে না। তুমি একদিন আমরা 5 জনের সাথে একটি পার্টি অনুষ্ঠানে নাচগান করবে। জাস্ট এইটুকু করলেই তোমাকে আমরা 1 লাখ টাকা দিয়ে দিব। আমি মনে মনে ভাবলাম, তাদের প্রস্তাবটা খারাপ না। একদিন না হয় তাদের সাথে আমি একটু নাচ গান করলাম পার্টি অনুষ্ঠানে, বিনিময়ে তো আমি 1 লাখ টাকা পাব। আর এতে আমার বোনের বিবাহ খুব সুন্দর করে হয়ে যাবে, মায়ের দুঃখ বুঝতে পারব। এই ভেবে আমি তাদের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। পরের দিন ওই 5 জন ছেলের ঠিকানা অনুযায়ী পার্টি অনুষ্ঠানে চলে গেলাম। তাদের সাথে নাচগান করব বলে তাদের সাথে নাচ গান করতে গিয়ে আমি সেখানে গিয়ে পুরো অবাক হয়ে গেলাম। আমি সেখানে নাচ গানের কোনো আয়োজনই দেখতে পেলাম না। সেখানে যাওয়ার পর 5 জন ছেলে আমাকে স্বাগত জানিয়ে একটি রুমে তারা আমাকে প্রবেশ করাল। তাদের মধ্যে থেকে একটি ছেলে আমাকে বলল, মনিকা তোমার তো 1 লাখ টাকা প্রয়োজন, তাই না? তো আজকে তোমাকে এখানে আনার মূল উদ্দেশ্য হচ্ছে, তুমি যদি আমাদেরকে একটু খুশি করো, তাহলে তোমাকে আজকে আমরা 1 লাখ টাকা দিয়ে দিব। ছেলেগুলোর কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল, যদি আমি সেখান থেকে বেঁকে যাই, তাহলে হয়তো ওরা আমার অবস্থা আরও খারাপ করে ফেলবে। বাধ্য হয়ে তাদের কথা শুনতে রাজি হয়ে গেলাম। আর এদিকে আমার 1 লাখ টাকার খুবই প্রয়োজন। ভাবলাম, অল্প সময়ই তো, মাত্র কিছু সময় তো আমার ব্যয় হবে, আর এর বিনিময়ে 1 লাখ টাকা পাব। তাদের প্রস্তাবে রাজি হওয়ার ফলে তারা একের পর এক আমার সাথে তাদের ইচ্ছা পূরণ করে যেতে লাগল। যখন 5ম ছেলেটি তার অবস্থান তৈরি করতে যাবে, তখন আমি খুব ভয় পেয়ে যাই।
কারণ তার অবস্থা খুব ভয়ঙ্কর ছিল। আমি তাকে অনেক কাকুতি মিনতি করেছিলাম, কিন্তু কোনো কাজ হল না। অবশেষে দীর্ঘক্ষণ আমার এখানে অবস্থান করার ফলে আমি গুরুতর অসুস্থ হয়ে যাই। তারপর তারা আমাকে মেডিকেলে ভর্তি করে। মেডিকেলে ভর্তি অবস্থায় দীর্ঘ 1 মাস পর আমি সুস্থ হয়েছিলাম। আর ওই ছেলেগুলো এর বিনিময়ে আমাকে 1 লাখ টাকাও দিয়েছিল এবং সাথে টিপস হিসেবে 50,000 টাকা বোনাস দিয়েছিল। আমি এই সমস্ত টাকা মায়ের হাতে তুলে দিয়ে মায়ের দুঃখ মুছেছিলাম। আর এদিকে আমার বোনের বিয়েটা ধুমধাম করে হয়েছিল। আমার বোনের বিয়ের মধ্যে আমার জীবনের চিত্রটা বারবার আমি দেখতে পেয়েছিলাম। কত কষ্টের টাকা দিয়ে আমি আমার বোনের বিয়ে দিয়েছিলাম। বন্ধুরা, ঘটনাটি ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা। টাকার জন্য অবশেষে আমার নিজেকে বিক্রি করতে হয়েছিল। পরিশেষে আমি তোমাদেরকে বন্ধুরা, টাকা এমন একটা জিনিস যা মানুষকে অমানুষে পরিণত করে। টাকার কারণে মানুষের সম্মান বাড়ে, আবার টাকার কারণে মানুষের সম্মান, ইজ্জত, এমনকি নিজেকেও অন্যের হাতে বিলিয়ে দিতে হয়। সবই নিয়তির খেলা। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে এই রকম ইন্টারেস্টিং একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অবশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।